রোদ তো দেরি আছে, এতেও জলটাকে নোংরা করেছে, দেখো কত নোংরা। তো আমরা বলি যে ওপারটা হচ্ছে বাংলাদেশ এবং সামনে যে নদীটা পড়ে নদীটার নাম হলো রায়মঙ্গল। ওই নদীটা হাফ ওদের হাফ আমাদের, ওদের সাইডে আছে মিডিয়া, আমাদের সাইডে আছে বিএসএফ। তো আমাদের প্রোগ্রাম কিন্তু ওদিকে নয়, আমাদের প্রোগ্রামটা আছে বে অফ বেঙ্গলের দিকে। আমরা পড়েছি যে পৃথিবীর 3 ভাগ জল আয়তনের স্তর, এটা বয়ে পড়া আছে, তার 4টা রূপটা আজকে দেখতে পাবেন। স্যার এখানে একটা জায়গা আছে, আসলে এখানে জায়গা আছে, বসুন। আচ্ছা, তো আমি শুরু করব আজকের যে সুন্দরবন আপনার ঘুরতে এসছেন, এই সুন্দরবন নিয়ে আমার নিজের লেখা দিয়ে আমি প্রথম শুরু করছি। সুন্দরবন হলো বিশ্ব প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। সুন্দরবনকে ভালোবাসার মন এবং খুলে দেখার চোখ নিয়ে যদি আমরা দেখি তাহলে বলবো সুন্দরবন এক অনন্য। এটা আমার শীতের দিনের জন্য লেখা, যে হেমের পরশ গায়ে মেখে দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে ভেসে ভেসে বনে বনে বনের কথা স্মরণ করি। সুন্দরবনের রূপটা নিয়ে লিখেছি শান্ত সৌম্য নীলজল রাশি, সবুজে সমারা প্রাকৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধ, হিংস্র নরখাদর রয়্যাল বেঙ্গল টাইগার ও বিষাক্ত ষাঁড়ের সমাবেশ, অধ্যুষিত ঝড় ঝঞ্ঝা বন্যা কবলিত দুর্গম পুরো অঞ্চল ও জনপদ বসতি অঞ্চল নেই সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলের সন্নিহিত ভৌগোলিক পরিবেশে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রকৃতি নিজের খেলে গড়ে তুলেছেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবন। মঙ্গল কাব্যে গল্পে গাথার সমৃদ্ধ ইতিহাসের কালচক্রে ভাঙাগড়ার সাক্ষী নিয়ে দক্ষিণবঙ্গের নিম্ন প্রান্তে গড়ে উঠেছে এক অপূর্ব প্রাকৃতিক সভা সম্পদের আধার ও জীব বৈচিত্র্য ভরা যে সুন্দরবন শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয়, যে সুন্দরবন সারা বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয়, সেই সুন্দরবন আপনার ঘুরতে এসছেন। আমি জানি না যে সুন্দরবন আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবে বা কতটা ঐতিহ্য ঘটাতে পারবে, তবে সুন্দরবন থেকে সবচেয়ে বড় পাওনা হলো যে সুন্দরবনের প্রাকৃতিক সভা, সুন্দরবনের মুক্ত বাতাস আর আমার গাইডের সামান্য অভিজ্ঞতা। এটা জেনে রাখুন যে আজকে যে সুন্দরবন আপনার ঘুরতে এসছেন, এই সুন্দরবন কিন্তু আজকে নয়, এই সুন্দরবন বহু প্রাচীনকালে। পুরাণে এই সুন্দরবনের নাম ছিল আপনার পাতাল রসাতাল। পাতাল রসাতাল। বৌদ্ধ বা গুপ্ত যুগে এই নাম ছিল আপনার সমতল, পাল যুগে এর নাম ছিল আপনার বঙ্গাল, তারপরে এলো আমাদের ইংরেজ রাজত্ব। আপনারা নিশ্চয়ই জানেন যে 1757 সালে পলাশীর যুদ্ধের পরে বাংলার শেষ সূর্য যখন অস্তমিত গেল, শুরু হয়ে গেল ইংরেজ রাজত্ব। ইংরেজরা ভারতবর্ষে ছিলেন তাদের নিজেদের স্বার্থকে কায়েমি করার জন্য, অর্থকে লয়লট করার জন্য। আজকে যে লোকালিটিগুলো আপনারা দেখে এসছেন, আসলে এখানে কিন্তু লোকালিটি ছিল না, ছিল কিন্তু টোটালি জল এবং জঙ্গলে ভরা। ইংরেজরা এটাই দেখেছিল যে এখানে যদি জঙ্গল কাটা যায়, এখানে যদি নদীর বাঁধ দেওয়া যায়, এখানে যদি মানুষের বসবাস করানো যায়, তাহলে এদের কাছ থেকে যে ফসল উৎপাদন করা যাবে সেই ফসলে অর্ধ অংশ তারা পয়সা আদায় করতে পারে। তো একটা জিনিস আপনারা ভাবুন, এই গহন অরণ্য কাটতে গেলে তো প্রচুর লোকের প্রয়োজন আছে। এই লোক কোথায় পাওয়া যাবে? জেনে রাখুন, এই লোক এনেছিল আপনার মেদিনীপুর থেকে, এনেছিল উড়িষ্যা থেকে, এনেছিল সাঁওতাল পরগনা থেকে কিছু আদিবাসী মানুষ যারা কায়িক পরিশ্রম করতে পারে, শক্তপোক্ত, তাদের নিয়ে জঙ্গল কেটেছে, নদী বাঁধেছে, সেই থেকে শুরু হয়েছে আমাদের ফসল। কেন? এবার একটা মিনিট একটু রেডি করতে। তো আজকের যে সুন্দরবনে এসছেন, এখানে আপনাদের জানা আছে যে এখানে আইলা হয়েছিল, আমপান হয়েছিল, ইয়াস হয়েছিল, বুলবুল হয়েছিল, বুদবুদ হয়েছিল। আমাদের নর্মালি জোয়ার ওঠে 10 থেকে 11-12 ফিট, সেই দিন জল বেড়েছিল 20 থেকে 25 ফিট। এমনও প্রমাণ আছে যে একই ঘরের মধ্যে বাঘ ছিল, একই ঘরের মধ্যে মানুষ ছিল। মানুষ বাঁচার তাগিদে গাছে উঠেছে, একই গাছে বিষধর সাপ, একই গাছে মানুষ। দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা রাস্তায় তাঁবু বেঁধে কাটিয়েছি, 1-2 জল 4-5 জন ভাগ করে খেয়েছি, 2 দিন অনাহারে কেটেছে। এই দিনটাকে স্মরণ করে আমার নিজেরই লেখা একটা স্মরচিত কবিতা শুনে আপনি ব্রেকফাস্ট করুন। এটা ঘটেছিল 2009 সালে 25শে মে। আমি লিখছি, বিধ্বংসী আইলা, প্রকৃতি তোমার বড় বিচিত্র খেলিব না, কখনো শান্ত লক্ষ্মী মেয়েটি, কখনো উগ্রচণ্ডী ভাজ ভীষণা, কখনো তোমার এক চোখে দেখি কান্না,
আরেক চোখে দেখি হাসি, কখনো তুমি সাইক্লোন টাইফুন টর্নেডোর মতো ধ্বংসী। 26শে মে 2009 আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর আসে 25শে মে উত্তর দক্ষিণ 24 পরগনা কতরা গ্রাম জলে ভাসে। বহু মানুষ পলে পলে গড়ে তুলেছিল তাদের স্বপ্নের মিনার, তাদের শান্ত বেড়ে ইন্ডিয়ার প্রস্থানে পড়েছে মাত্র 10,000 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের ভাগে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার। 60% জঙ্গল কিন্তু বাংলাদেশে, 40% কিন্তু আমাদের। ঠিক আছে, এর মধ্যে আমাদের জঙ্গল এরিয়া আছে 4,264 বর্গ কিলোমিটার। এটাকে 3টে পার্টে ভাগ করেছে, একটা হলো টাইগার রিজার্ভ, একটা হলো ডিভিশনাল ফরেস্ট, একটা হলো আমাদের। তো আমরা যে অংশটা ঘুরবো এই অংশটাকে আমরা বলছি সেঞ্চুরি এলাকা। ঠিক আছে, তো সুন্দরবনে আছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। একটু শুনবেন, সাইডে অনেক বোট লঞ্চ যাবে, সবার কাছে এটা বিনীত অনুরোধ। সাইডে কিন্তু আজকে বিশেষ করে শনিবার আছে, প্রচুর লঞ্চ বোট যাবে। তো আমার কাছে একটা রিকোয়েস্ট আছে যে একটু আমাদের দিকটা সবসময় একটু ভালো রাখবেন। তো সুন্দরবনে আছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আছে আপনার চিতল, হরিণ, বন্য শুয়োর, বাকরুল, গোসাপ, ভোদর, আর এই নদীতে আছে আমাদের কুমির আছে, সাপ আছে, ডলফিন। তো আমি প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আলোচনা করবো। আমি জানি না যে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন আপনাদেরকে মেলাতে পারবো কিনা বা মিলবে কিনা, তবে একটা কথা জেনে রাখুন, যদি একবার রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পেয়ে যান তো আমি এটা আশা করবো ঈশ্বর দর্শন বা ঠাকুর দর্শন বা আল্লাহ দর্শন মানুষের যে ঐতিহ্য করতে পারে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে সেই আনন্দ পাবে। অসাধারণ দেখতে, আমরা মাঝে মধ্যে লটের টিকিট কাটি না ভাগ্য নির্ধারণের জন্য। এই লটের টিকিট কিন্তু সবার বাদে না, তো বাঘ দর্শন কিন্তু লটের টিকিটের। তো আরেকবার বলছি যে যদি দেখতে পান অপূর্ব জিনিস, যখন হেঁটে যায় পরিষ্কার বুঝে যায় যে আমি সুন্দরবনের রাজা আছি, তবে সহজে কিন্তু দর্শন পাওয়া যায়। তো আমরা বেশিরভাগ বাঘকে দেখতে পাই নদীর সাঁতরাতে। দেখুন এপার থেকে ওপারে দূরত্বটা একটু দেখে নিন। এই নদীটা বাঘের বেরোতে মাত্র টাইম লাগবে 6 থেকে 7 মিনিট। এপার থেকে ওপারে আসতে ওর মাত্র টাইম লাগবে 6 থেকে 7 মিনিট। এত বড় নদী, এই নদীতে এতটা কারেন্ট আছে, যেটা স্রোত আছে, যে আমাদের এই বোটটা যখন কোনো ঘাটে ধরবে, একটু লক্ষ্য করবেন এই বোটটা কিন্তু ডাইরেক্ট ঘাটে ধরতে পারবে না, একে কিন্তু অনেকটা ঘুরে গিয়ে ঘাটটাকে ধরতে হবে। এটা স্রোতের জন্য, এটা হাওয়ার জন্য। কিন্তু সুন্দরবনে বাঘগুলো এমন একটা জীব, যখন এপার থেকে ওপারে চলে যাবে ও কিন্তু একটা টার্গেট করবে, যে একটা গাছকে, একটা বোটকে, একটা মানুষকে, ঠিক সেই টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে। যদি যেতে যেতে কোনো কারণে মিস্টেক হয়ে যায় তাহলে ও কিন্তু যাবে না, ঘুরে আসবে, দ্বিতীয় আর টার্গেট অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছাবে। এটাই প্রমাণ পাওয়াতে চাইছে, যেটাই স্কিল পারে সেটা আমি পারি, আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছি। আপনার মাঝে মধ্যে টিভিতে বা পেপারে সংবাদ পান যে অমুক গ্রামে বাঘ চলে গেছে, অমুক গ্রামে বাঘ গেছে। এই শোনেন তো গ্রামে বাঘ গেছে, অ্যাকচুয়ালি ওনার একটা ডিউটি পড়ে যে গ্রামের মানুষ কেমন আছে, গ্রামের গরু ছাগল বাড়িগুলো কেমন আছে, এটা চেক করার দায়িত্ব বুঝতে পেরেছেন। উনি একটু দেখতে যান যে কে কেমন আছে, আমি একটু দেখে আসি। তো আমাদের প্রশ্ন এখানে যে বাঘের তো খাবার এখানে যথেষ্ট পরিমাণ আছে, এখানে হরিণ আছে, শুয়োর আছে, তাহলে ও কেন গ্রামে? আপনাদের সুন্দরবনে ঘুরতে এসছেন, আপনাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি আমি বলি, উদ্দেশ্যটা হলো এই যে একদিনে জীবনযাত্রা শুরু হয়েছে, তো একটু যদি বাইরে হাওয়া বাতাস খাই, আর যদি সুন্দরবনে গিয়ে একটু রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পাই তাহলে একটা খুব ভালো হবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আসে। তো ওনার উদ্দেশ্যটা কি, ওনার কিন্তু 3টে উদ্দেশ্য। এই যে গ্রামে আসার 3টে কারণ থাকে, তো প্রথম কারণ হচ্ছে এই যে বাঘের কিন্তু মেন খাবার হরিণ, শুয়োর। তো আপনার লোকাল সাইডে যে শুয়োর দেখেছেন, আমাদের জঙ্গলের শুয়োর কিন্তু আলাদা, এদের কিন্তু এরকম বড় বড় দাঁত আছে, এই দাঁতের সাথে ওর সব বাঘের পেটকে কাটিয়ে দেয়। তাই বাঘ কিন্তু দেখে সামসাম না ফোন করে না, পিছন থেকে। এখানে যখন হরিণ দেখবেন একটা ঘুরতে 2, 3, 4, 5টা করে হরিণ থাকে, কারণ কি বাঘের কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধটা যখনই পেয়ে যায় তখন সে পালিয়ে যায়। সেই কারণে বাঘ চিন্তা ভাবনা করে দেখেছে যে এই দিনের বেলা হরিণকে বা শুয়োরকে ধরতে আমার বহু মেহনত করবে। তো ঠিক আছে, এক কাজ করা যায় যে তুমি বরং দিনের বেলা খাওয়া দাওয়া করো, করে তোমরা যখন রাত্রিতে রেস্ট নেবে তখন আমি পালাটা শুরু। আমরা ভদ্রলোককে দিনের বেলা খুব বেশি দেখতে পাই না, কেন জানা? অ্যাকচুয়ালি উনি কিন্তু লাইট ইউজ করেছেন।
উনি নাইট ডিউটি করেছেন, এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, যেমন আমাদের ওই ম্যাডাম মাঝে মধ্যে একটু ঘুমাচ্ছেন, ঘুমায়নি তো, ঠিক আছে। তো উনি কিন্তু এখন নাইট ডিউটিতে আছেন, নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, ওনাকে ডাকলে শুনবে না। আজকে আমরা যারা পুরুষ হিসাবে সুন্দরবনে ঘুরতে আসি, আমাদের তো দিনের বেলা ছাড়া রাখতে পারমিশন দেওয়া হয় না, তাহলে কি আমরা বাঘকে দেখতে পাই না? আমরা বেশিরভাগ বাঘকে দেখতে পাই না, আমরা এটা মাত্র 6 থেকে 7 মিনিট। আপনার গ্রামে উঠেছেন, আমি জানি না একটু ভিতরে দিকে গেছিলেন কিনা, এই গ্রামের দিকে গরু ছাগল ভেড়া দেখা হয়েছে কি? না দেখলাম তো। ও হ্যাঁ দেখেছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের জঙ্গল আছে আর একটা লোকালিটি আছে, তো আমাদের গ্রামে কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে কিন্তু বসবাস করতে হয়। দেখেছি। দিনের বেলা বাঘ এখান থেকে দেখে নিল যে রাস্তা দিয়ে গরু ছাগল ভেড়া ঘুরছে, তো সাইড দিয়ে আমাদের গ্রামে গরু ছাগল ভেড়া দিনের বেলা ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, ঘাস পাতা খাওয়া দাওয়া বেরোচ্ছে, ও কিন্তু দিনের বেলা দেখে নেই। রাত্রিতে এই গরু ছাগল ভেড়াগুলো যখন আমাদের গোয়ালে আটকাবে, এই ভদ্রলোক কি করবে? রাত্রিবেলা ফাঁকা মাঠে পড়তে দিয়ে যতবার শুনেছেন যে গ্রামে বাঘ গেছে, কখনো কিন্তু দিনের বেলা যায়নি, অতটা বোকাও নয়, কারণ ও জানে যে দিনের বেলা যদি আমি যাই তাহলে আমাকে মেরে দেবে। অ্যাকচুয়ালি মামার বাড়িতে যাই তো তাড়াতাড়ি আসতে চাই, কারণ মামার বাড়িতে একটা আদর যত্ন আলাদা আছে। তো যদি আমি একটা গরু নিয়ে বা একটা ছাগল নিয়ে চলে আসি, তাহলে তো আমার খাওয়া জুটবে। ওই জন্য দেখুন আমাদের লোকাল সাইডে এখনো দেখুন যে জঙ্গল আছে বা ধানের ক্ষেত আছে, গেল গিয়ে আজকে ছাগলটা গরুটা ভাড়াটা খেলো। এইবার লোকজন যখন হামলা করলো যে ঠিক আছে তোরা যখন আমাকে থাকতে দিবি না, তা আমি একটা কাজ করি, আপাতত তোর একটা গরু কি ছাগল ভাড়া নিয়ে চলে আসছে। দ্বিতীয় কারণ হলো এই, আপনারা প্রত্যেকে জানেন যে বাঘের মাসি কাকে বলা হয়? বিড়ালকে। আছে কারো বাড়িতে বিড়াল কি আছে? হ্যাঁ আমি বলে দিই আপনাদের, দেখবেন যে বিড়ালিনে যখন বাচ্চা পোষণ করে, দেখবেন ওরা একটা গোপন জায়গা বাসা বাঁধে, হয় ঘরের কোনায়, রান্নাঘরে আনাচে বাচ্চা পোষণ করে। কিন্তু আমাদের গরু ছাগল ভেড়া যখন বাচ্চা প্রসব করে, ও বলে নাকি যে আমাকে একটু গোপন জায়গা নিয়ে যাও, গোয়ালে নিয়ে যাও, সেখানে আমি বাচ্চা প্রসব করবো। কিন্তু বিড়ালিনী যখন বাচ্চা প্রসব করলো, একটু ঘরের কোনায়, রান্নাঘরে আনাচে কানাচে বাচ্চাটা প্রসব করলো, কি আছে জানেন? কারণটা হলো এই যে পুরুষ বিড়াল যেটাকে আমরা ভোলা বিড়াল বলি, এই বিড়াল সবসময় বাচ্চাকে মেরে দেয়, এই জন্য কিন্তু গোপন জায়গা বাসা বাঁধে। ছেলে বিড়ালগুলো বাঘিনী যখন বিড়ালের বাচ্চা মেরে দেয়, দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত গভীর জঙ্গলে একটা নিরিবিলি জায়গা বাসা বাঁধবে, যাতে পুলিশ বাঘ না দেখে। এই বাচ্চাগুলোকে খাওয়ানো, তাকে সাঁতার শেখানো, তাকে শিকার শেখানো, সমস্ত দায়িত্ব কিন্তু বাঘিনীর পড়ে যায়। তো বাচ্চাগুলো যখন বড় হলো, মা দেখলো যে আমার দুধ তো প্রায় শেষ হতে চলেছে, বাচ্চাকে মাংস খাওয়াতে হবে। একটা হরিণ তো তার কাছে এসে বলবে না যে মহারাজ আমি তোমার কাছে এসে গেছি, তুমি আমাকে ধরে খাও, তাকে কিন্তু মেহনত করে খেতে হবে। তো বাচ্চাগুলোকে রেখে মা দূরে চলে গেছে শিকার করতে, বাচ্চাগুলো হয়তো আপন খেলে খেলছে, হঠাৎ পুলিশ বাঘের কবলে পড়ে গেল। পুলিশবাগ কি করলো? ধরি যে ওই বাঘিনীর 3টে বাচ্চা হয়েছিল, এই 3টে বাচ্চার মধ্যে 2টো পুরুষ বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। এই 3টে বাচ্চার মধ্যে পুলিশবাগ যখন বাচ্চাকে দেখলো, এর মধ্যে একটা কিংবা 2টো বাচ্চাকে মেরে দেবে বা খেয়ে দেবে। বলতে পারে কোন বাচ্চাকে মারবে? মেয়েকে। কখনো কিন্তু মেয়ে বাচ্চাকে মারবে না, কারণ ও জানে যে পুরুষ বাচ্চাটা যখনই বড় হয়ে যাবে এই আমার প্রতিদ্বন্দ্বী হবে। এই আমি বলেছিলাম পুরুষ বাচ্চাকে মেরে দিয়েছে, বাকি দেখলো একটা বাচ্চা বিরোধী দল বাকি 2টো বাচ্চাকে নিয়ে অন্য জায়গা বাসা বাঁধবে। যদি দেখে এটা আমার সেফটি ব্যবস্থা নেই, আমাদের লোকাল সাইডে কিছু জঙ্গল আছে, সেই বাকি 2টো লোকালায় নিয়ে গেল, গিয়ে ধানে খেতে বাচ্চা মেরে খেতে পারবে না, ও তো বাচ্চা মেরে খায়। বাচ্চাগুলো যখন বড় হলো তখন তাদেরকে নিয়ে দ্বিতীয় কারণ হলো এই, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ওই নদীটা গেছে বাংলাদেশের দিকে, মাত্র 4 থেকে 4.5 ঘন্টা দূরে আছে। নদীর পাটটা বাংলাদেশে, পাটটা ইন্ডিয়া। তো বাংলাদেশে কিন্তু প্রচুর বাঘ আছে, বাংলাদেশের জঙ্গল ওদের পড়েছে 40% আছে। তো বাংলাদেশে প্রচুর বাঘ আছে, ইন্ডিয়া বাঘ আছে, শুধু নদীর হাফ ওদের হাফ আমাদের। তো ওই বাংলাদেশের বাঘ তো জানে না যে এটা ইন্ডিয়া, আর এই ইন্ডিয়ার বাঘ তো জানে না ওটা বাংলাদেশ। আমাদের যেতে গেলে যেমন পাসপোর্ট পাওয়া
ও বলতে চাইলো যে আরে বাবা, যখন অনেক সময় কি হচ্ছে যে বাঁদর, অনেক সময় বাংলাদেশে বাঘ ইন্ডিয়া আসছে, আবার বাঘ। ইন্ডিয়ার বাঘ বাংলাদেশে যাচ্ছে। এরা কিন্তু জায়গা দিতে চাইলো না, এরা এটা বলতে চাইলো যে আরে বাবা তুই তো বাংলাদেশের বাঘ, তুই আবার ইন্ডিয়া এসে কেন দখল করলি। আপনারা নিশ্চয়ই জানেন যে এক জায়গা যখন আরেক জায়গায় চলে যায় তখন কিন্তু তাদের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়। জানেন যে এটা এটা হয়। তো এই বাঘ যখন এলো, এরা যখন জায়গা দিতে না চাইলো, এই বাঘ কিন্তু অনেক সময় আমাদের এমনি করে কিন্তু বাঘ আমাদের ডানে আসে। আমি জানি না যে আপনার আসার পথে গাছে গার লাল কাপড় বা মালা বাঁধা আছে। হ্যাঁ এটা দুটো অর্থ আছে, শুনে নিন। যদি দেখেন কোনো গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা থেকে থাকে, সেখানে যদি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকা থাকে, তাহলে এটা বুঝুন যে এটা বনবিবিকে পুজো দিয়ে জঙ্গলে গেছে। আর অনলি যদি লাল কাপড় বা মালা বাঁধা থাকে, তাহলে এটাই বুঝবেন যে বাঘ এখান থেকে কাউকে আদর করে তুলে নিয়ে তাকে দিচ্ছে। আপনার ছোট নৌকা দেখেছেন, মাছ ধরার নৌকা, হ্যাঁ। গ্রুপে হয়তো 3 জন বা 4 জন লোক আছে, বাঘ কিন্তু 4 জনকে নেবে না, যে কোনো একজনকে নেবে। তো 4 জন লোক আছে, একজনকে যখন বাঘে নিয়ে গেল, বাকি যে 3 জন থাকলো তারা কিন্তু একটা গাছে গাল লাল কাপড় বা মালা বেঁধে দিল। এটা বোঝাতে চাইলো যে ঘটনাটা আমাদের ঘটে গেছে তার থেকে তো আমরা শুনলাম। এবং শুনে নিন, আমি আন্দাজ করে বলছি, ধরে নিন যে এখন আপনার 8:30 বাজে। তো এই 8:30টার সময় যদি একটা হ্যাঁ, 8:30 মানুষকে তুলে নেয়, কম করে 3 থেকে 4 দিন পর্যন্ত বাঘ ওখানটা ওই টাইমে আসবেই আসবে, যে আবার কেউ এলো নাকি, আবার খাবার জোগাড় করা হবে নাকি, সেই আশা নিয়ে ওখানে চলে আসে। যার ফলে অন্যরা সিগন্যালটা দিল যেটা ডেঞ্জারাস করে যেখানটা চলে আসে। শুনে নিন, মহারাজের জন্য আমাদের প্রতি বছরে প্রায় 12-14 কোটি টাকা করে মানুষ বরাদ্দ রাখতে হয়। আপনার এখানে দোকান পাশায় যে মধু দেখেছেন, শুনে নিন, 20-25 দিন 1 মাস তারা জঙ্গলে থেকে মধুগুলো সংগ্রহ করেছে। যারা মাছ ধরতে যায় অমাবস্যা থেকে 7-8 দিন, পূর্ণিমা থেকে 7-8 দিন, মানে মাসে 15-16 দিন তাদেরকে জঙ্গলে থাকতে হয়। বাঘ এটাই দেখেছে যে একটা হরিণ ধরতে আমার যতটা মেহনত করতে হয়, একটা মানুষকে ধরা সবচেয়ে ইচ্ছে। সেই কারণে সুন্দরবনে বাঘ হচ্ছে সেই বাঘ যেটা মানুষকে সুন্দরবনে বাঘ হচ্ছে। বাঘ আমাদেরকে দেখছে কিন্তু আমরা বাঘকে দেখতে পাচ্ছি না। কিন্তু একটু জঙ্গলে যান, সুন্দর করে জামাই আদর করে ভারী করে বুঝলেন, সুন্দর করে জামাই আদর বছরে ওনাদের জন্য বললাম না, মানুষের জন্য। এই বাঘ লম্বা প্রায় 10 থেকে 11 ফিট হয়, তবে আপনার নাক থেকে লেজ পর্যন্ত। লেজটা ধরুন 3 থেকে 3.5 ফিট, হাইট আপনার 3 থেকে 3.5 ফিট। আমার থেকে তো আরোই লম্বা, আইফেল টাওয়ার। 3-4টে পর্যন্ত বাচ্চা হয়। তবে সুন্দরবনে বাঘ বেশি দিন বাঁচে না, মাত্র 22-23-24 বছর পর্যন্ত বাঁচে। তাও বাঁচবে। সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা অনলি 101। তো টোটাল সুন্দরবনে যদি ঘোড়ার পারমিশন দেওয়া হয়, এরকম একটা বোটকে 20-25 দিন 1 মাস লাগবে। সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ডেল্টা ইন দিস ওয়ার্ল্ড। তো টোটাল সুন্দরবনে ঘুরতে যদি এরকম একটা বোটকে 20-25 দিন লাগে, তাহলে সেখানে যদি 101টা বাঘ থাকে, তাহলে বাঘ আছে নাকি? আর বাঘ কিন্তু আপনার টেরিটোরিয়া করে থাকে, সেটা আবার কি হবে? যে একটা দ্বীপে একটা পুরুষ বাঘ থাকবে, তার সাথে হয়তো একটা বা দুটো মেয়ে বাঘ থাকলো, কিন্তু একের বেশি পুরুষ বাঘকে থাকতে দেবে। এই দ্বীপে যে পুরুষ বাঘটা আছে সে কি করলো, সে একটা বড় গাছে গা প্রস্তাব করলেন, যেটাকে ফার্মিন একটা গন্ধ ছোটার, একটা আঁতর দিয়ে দিল। এই দিক থেকে যখন একটা পুরুষ বাঘ এই দিকটা আসবে, যখন ওই প্রস্তাবের গন্ধটা কিংবা আঁচড়ের দাগটা পাবে, ও কিন্তু ওই দিকে থাকবে না। কিন্তু থাকবে কখন থাকবে, একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন। এই দ্বীপের বাঘটা ধরি, এখানটা প্রস্তাব করলো বা এখানটা আসলো, দেখেছেন? এই বাঘটা চেষ্টা করবে যে এর উপরে আসানো যায় কিনা। যদি উপরে আসাতে পারি, তাহলে জানবে যে তোমার থেকে আমি শাইনা আছি, তোমার চেয়ে আমি শক্তিশালী আছি, ও ওখানে থাকবে। আর যদি ওর নিচে আশ্রয়, তাহলে জানবে যে ওর থেকে আমি কমজোরি আছি। এই কমজোরি বাঘের সাথে দেখা পাওয়ার আগে চলে যাবে। এটা হচ্ছে বাঘের টেক। তো একটা দ্বীপে যদি একটা কিংবা দুটো বাঘ থাকে, এবং একটা দ্বীপ ঘুরতে গেলে এরকম বোটকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, তাহলে তাকে কি করে দেখবে না? তবে মাঝে মধ্যে দেখতে পাবে। একবার বলছি যে যদি দেখতে পাবে, এর গায়ে যখন সূর্য কিরণ পরে একটা আবার চারদিকে চকচক করতে থাকে, যখন হেঁটে যায় পরিষ্কার বুঝে দেয় যে আমি সুন্দরবনের রাজা আছি, তবে সহজে পাওয়া যায় লটের টিকিটে। তো
ভয়ের কারণ নেই বা নির্ভয় থাকুন। আমরা কিন্তু বাঘ দেখে তারপর বাড়ি ফিরি। তবে বাঘ? জঙ্গল থেকে হয়তো দেখাতে পারবো না, তবে আমাদের জন্য কিন্তু বরাদ্দ আছে, আমাদের জন্য সহন সহিনী আর সুন্দর অপেক্ষা করছে যে কখন আমি না বলে দক্ষিণ আসবে। ঠিক আছে, এবং সারপ্রাইজ হিসেবে আরো কয়েকটা কুমিরও থাকবে, ঠিক আছে, ঈগলও থাকবে। এটা আমরা দেখে তারপর কিন্তু বাঘ না দেখে আমরা কেউ বাড়ি ফিরবো, আমাদের প্রোগ্রামটা সেই থাকে। তাহলে যদি ওপেন জঙ্গল থেকে একবার যদি দেখতে পেয়ে এ দেখা আর এ দেখা অনেক, ঠিক আছে। ওটাই তো আসল। আমরা একটু বলে দিই, এইটা চলছে আমাদের সুদান্নখালি খাদ, আর এতক্ষণ কিন্তু আমাদের এক সাইডে লোকালিটি ছিল, এক সাইডে জঙ্গল ছিল, যার ফলে কিন্তু পুরোটাই জঙ্গল। আর এখান থেকে শুরু হয়ে গেল আমাদের দু সাইডে ওপেন জঙ্গল। এটা হচ্ছে না, আমি বলছি এইটা হচ্ছে আমাদের পীরখালি 2, এটা হলো পীরখালি 1, আর খালটার নাম হচ্ছে সুদান্নখালি খাল। কিন্তু বলে দিই, আমরা এখন যে স্পটটা উঠবো এটার নাম করলে আপনার সুদান্নখালি। এখানে দেখবেন প্রত্যেকটা গাছের নাম হলে আচ্ছা ম্যানগ্রোভ গাছ কোনটা? ম্যানগ্রোভস ইন দি সুন্দরবন। হয়তো 84 ভ্যারাইটি 84 প্রজাতির গাছ নিয়েছে সুন্দরবন, তবে সুন্দরী গাছ হচ্ছে সবচেয়ে রেয়ার গাছ, ঠিক আছে। আর এই যে শ্বাসফুলগুলো দেখুন ভজালের মতো দেখতে পাচ্ছেন, দেখুন সাইডে পুরো গজা গজা উঠে আছে, একদম ভীষের সরসজ্জার মতো সাজানো আছে। দেখুন একটু, এটা যেমন শক্ত তেমনি ধারালো, যে এটা আমরা খালি পায়ে কি যদি জুতো পায়ের উপরে দাঁড়াই পা ছিদ্র হয়ে যায়। আর আমাদের মহারাজ কি করেন জানেন, একটু তো এখন আমরা এসে গেছি নেক্সট ডে সুদর্ণখালি। তো চলো ভেতরে। একটু এগিয়ে আসুন, আমি না একটু বলে হয় জানো ভিডিও করলে তো এগুলো পরে শুনতে পাই। আমরা দাঁড়িয়ে আছি। ইনি হলেন আমাদের বনবিবি, ইনি হলেন বনবিবি, এবং বনবিবির লেফট সাইডে গদা হাতে যাকে দেখছেন উনি হলেন ওনার ভাই। ভাইয়ের নাম হলো আপনার শাহ জঙ্গলি। এরা কিন্তু যমজ ভাই বোন। আর বনবিবির ডান সাইডে দেখুন একটা ছোট্ট বাচ্চা হাত জোর করে বসে আছে। এই বাচ্চাটার নাম হলো আপনার দুঃখে। দুঃখে কিন্তু গ্রামেরই একটা ছেলে, এর বয়স তখন মাত্র 12 বছর। সেই টাইমে ও চাচার সঙ্গে জঙ্গলে গিয়েছিল আপনার মধু সংগ্রহ করতে, হঠাৎ ও কিন্তু বাঘের কবলে পড়ে। তখন বনবিবির নাম স্মরণ করেছিল বনবিবি, এবং তার ভাই এসে তাকে বাঘের হাত থেকে রক্ষা করেছিল। এইটা পৌষ সংক্রান্তিতে এই পূজাটা হচ্ছে সেই পূজা যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে মুসলিমরা মূর্তি পূজা বিশ্বাসী না, কিন্তু এই পূজাটা হিন্দু মুসলিম দিয়ে থাকে। কারণ এখানকার মানুষের জীবন জীবিকা আপনার মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা, তারা যাওয়ার আগে বনবিবিকে পূজা দিয়ে তারপরে জঙ্গলে যায়। তাদের একটা মাত্র উদ্দেশ্য যে বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলে গেলে তারা বাঘের হাত থেকে রক্ষা পাবে, ঠিক আছে। এটা খুব জাগ্রত পূজা। অ্যাকচুয়ালি আমাদের বনের অধিষ্ঠাত্রী দেবী হলো বনবিবি এবং বাঘের দেবতা হলো দক্ষিণ, ঠিক আছে। যেটা আপনার গাছের লাল কাপড় মালা বাঁধা আছে, এটা অনলি পৌষ সংক্রান্তিতে পূজাটা, বাকি সময় তারা গাছের গায়ে মালা বেঁধে ওখানটা পূজা দিয়ে। চলুন, পিছনটা কি আছে? ওটা আপনার দক্ষিণারায় ওই বাঘের মূর্তি দেখছেন তো? না না না, ওই এটা মন্দিরটার পিছনে ওইটা। এটা ঘন্টায় প্রায় 30-35 লিটার তেল খরচ হতো। তো সরকার দেখলেন যে একে চালানো মানে আমি দেউলিয়া হয়ে যাব, তো আপাতত এই 17-18 বছর হলো দেখুন যার মতো করা আছে, কিন্তু সব জায়গাতে যাটা নেই। প্রকৃতির কেমন সৃষ্টি দেখে নেই, যে দেখে মনে হবে যে কেউ লাগিয়ে রেখেছে। টোটাল গাছটার নাম হচ্ছে গর্জন গাছ। জলটা কতটা উঠে দেখুন, জলের একটা দাগ দেখতে এই সাদা সাদা পর্যন্ত। ঠিক আছে, চাটা খাওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে তোমার পুরো গভীর জঙ্গল, সব ভিডিও আমি করেছি, পরে গিয়ে ভয়েসটা বসাবো। এগুলো কিন্তু কাঁকড়ার বাসা, তবে মাঝে মধ্যে আমাদের মহারাজের পায়ের ছাপ দেখা যায়। ওই দেখো কাঁকড়া নাকি পাখি, ও না পাখি, কাঁকড়া ওরম করে যায়। বাঘের পায়ের ছাপ আস্তে আস্তে এই দেখুন, এই বাঘের পায়ের ছাপ আছে, তবে এটা পুরানো।
দেখতে পাচ্ছেন এই যে হেঁটে গেছে দেখুন, আর একটু টাটকা দেখাচ্ছে এবার। দাঁড়া দেখাবে দেখাবে। এই যে এইটাই, এই যে উঠে গেছে, এই যে উঠে গেছে থাপা থাপা। এই টাটকা সব। ওই দেখো পুরো মুখ সুর। তোমরা এদিক থেকেই দেখো বাবা। হচ্ছে ঠেসমুলা শেষমেল পড়ার সময় এসে গেছে বইতে, দেখে নে এখনই 15-20 বছর সায়েন্সে এবার হবে। ঠেসমুল হচ্ছে যেগুলো মোটা মোটা আর হেলে পড়ে থাকে, এগুলো শেষমেল মাটির ওপরে। দুপাশেই মানে ভাগ থাকতে পারে। তবে ডান দিকে ঝুলে যাচ্ছে, তা ওই পাশে জিনিস দেখালে এই পাশে লোক দেখবে না। ওই পর্যন্ত জলটা উঠবে। এই একটা অনেকে গঙ্গার সাগরে, কিন্তু এই বাঘের এপারে জঙ্গল দেখুন আর সামনের জঙ্গলটা দেখুন কতটা দূরত্ব পারে, থেকে পেরিয়ে কি ক্ষমতা। নদী বাবু মাছটা দিয়ে শুধু নদী আর কিচ্ছু নেই, পুরো নদীতে। এদের পাঁচটা নদী ওইদিকে দেওয়া বেঙ্গল। ভিডিও করো। পাঁচটা নদী আছে। লেখা আছে এটা গাজীখালী, এটা হলো বিদ্যা নদী। জলে ঢেউটা দেখ ভাই। দাদা যেন সমুদ্র। আর ওই মাঝখানে ওটা কি দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ দাঁড়িয়ে আছে। আমরা ঢুকছি, লেখা আছে দেখো দোবাঙ্কি ব্যাঘ্র প্রকল্প। দোবাঙ্কি ব্যাঘ্র প্রকল্প আমরা ঢুকছি। এখান থেকে বলতে শুরু করি। সব হয়েছে, তুই চাপ নিস না। ওদিকে হচ্ছে দোবাঙ্কি ব্যাঘ্র প্রকল্প। কি প্রকল্প বললে তুমি? কি বললে? বাকি ব্যাঘ্র প্রকল্প। আচ্ছা আমি নামটা দেখিনি তো, ওখানে দেখতে গিয়ে তাই তো। বাকি ব্যাঘ্র প্রকল্প আমার গলাটা কেন ধরে গেছে। কি সুন্দর। আচ্ছা আমিনাগরের যারা আছেন, হ্যাঁ হ্যাঁ চলেন। ডান সাইডটা কিন্তু আমাদের একটা সময় ডিয়ার পার্ক ছিল। আচ্ছা মানে এদিকটা, কিন্তু এখন আর ডিয়ার পার্ক নেই। এখন নেই না, তবে এখন যে ডিয়ার গুলো থাকতো তার যে খেতে দেওয়া হতো পাত্রগুলো স্মৃতি বহন করছে। আমরা যাচ্ছি সামনে দিকে। বলছি ডান সাইডটা একটা সময় ডিয়ার পার্ক ছিল, ঠিক আছে? তো সেই ডিয়ার পার্কে এখন ডিয়ার নেই, দেখা গেলে এখন ওপেন জঙ্গলে। তো সেই ওদের যে খেতে দেওয়া হতো সেই পাত্রগুলো আছে, সেটা স্মৃতি বহন করছে। পাত্রগুলো কই? হরিণের পায়ের ছাপগুলো দেখবেন একদম সেম ছাগল ভেড়ার মতো, চেরা মতো। থাবাগুলো তো ওদের ওরকম একদম, তাই না? বা পটিও করে আপনার একদম সেম ছাগলের ন্যায়।
এখানে দাঁড়িয়ে একটা আমার মোবাইল দিয়ে ছবি তুললাম। মোবাইলটা এই তো একটা বাঘের বাচ্চা এটা। না না দেখো না এত ছোট বাঘের বাচ্চা পায় না। আরে বাচ্চা বাঘ না এখানে কি গেছে? হরিণ এই যে হরিণের পায়ের ছাপ না। এখানে এটা মাটিটা দেখে মনেই হচ্ছে যে আর না আরে বল হাত দিচ্ছিস কেন? এটা আবার শেড করা। তোর থেকে একটু বাঁচো। এটা কি এটা বসার জন্য। ওইখানে ভূত পাত্র কাঁকড়া ওই ভূত কাঁকড়া তো ওই জন্যই বলে তুমি খুঁজে পেয়েছি হরিণের পাত্র। ও এ তো আমরা গরুকে যেরকম খাওয়াতাম ওই ওই দু ওই জায়গায় কি দেওয়া বলে আছে, ওরকম? একটাতে জল একটাতে জল, খাওয়া। একটাতে মানে এই এত হরিণ গুলো এইটুকুনের মধ্যে খেত। হ্যাঁ, আর সবাই তো আর একসাথে খেতে আসতো না। ঘাস পাতা, জলটা মেন দরকার। এখানে ছিল জল আর খাবার। আজ কাঁকড়ার নীল রক্ত জৈব চিকিৎসা বিজ্ঞানে মানসিক অবসাদ এবং গ্যাস্ট্রোএন্টারাইটিসের মতো রোগের এই ওষুধ রে, ভ্যাকসিনে ব্যবহৃত যার হয়। গ্যাসের প্রবলেম হয়েছে এই যে ওষুধ বলে এই দেখ, দিয়েছে। লাল এই দেখ, রাজ কাঁকড়ার নীল রক্ত দিয়ে ভ্যাকসিন। এইবার আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। তো এ দেখো জেলেরুপি উদবিড়াল, এটা নাকি বিড়াল গিনি। দেখ এই একটা পুষতে পারিস, এই যে কালুর সাথে ওকেও পুষতে পারিস। কিউটির বদলে হ্যাঁ কালু তো রয়েছে, কালু। কি আছে পেয়ারা বাই। আর এই পুকুরের চারিপাশে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে আপনার হোগলা গাছ। হ্যাঁ, আর এটা কিন্তু মিষ্টি জল, মানে বর্ষার জলটা ধরে রাখা। এখানে ওই বাঘ হরিণ শুয়োর বসার মতো জল খেতে আসে, ঠিক আছে? আচ্ছা একটু শুনবেন, আমরা যে এসছি না, হ্যাঁ। ডান সাইডে কিন্তু আমাদের একটা সময় ডিয়ার পার্ক ছিল। এই ডিয়ারগুলো আনা হয়েছিল আপনার মেদিনীপুর, বিদিশা, রহড়া, রামকৃষ্ণ মিশন এবং কলকাতার ডিয়ার পার্ক থেকে কিছু হরিণীকে এখানে আনা হয়েছিল। এদেরকে 2 টাইমে খেতে দেওয়া হতো, খড়কুচে, ছোলা, ভুসি, বাদাম, গুড়, মেডিসিন। এদের সংখ্যা যখন বেড়ে যেত সেগুলোকে আমাদের বিভিন্ন জঙ্গলে ছেড়ে দিত বাঘের খাদ্য হিসেবে। সেগুলো কিন্তু আমাদের কেন্দ্র বনমন্ত্রী এসে এই হরিণীগুলোকে ছেড়ে দিয়ে গেছে। সেগুলো কিন্তু এখন নেই। এখন যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পোষা হরিণ। এবং এই যে পাত্রগুলো দেখুন এখনো স্মৃতি বহন করছে, ওখানে ওদেরকে খেতে দিত খড়কুচে, ছোলা, ভুসি, বাদাম, গুড়। তো এই পার্কটা ছিল আমাদের ডিয়ার পার্ক, এটা ছিল ওপেন জঙ্গল, যার ফলে ওই হরিণগুলো যাতে না ধরতে পারে ফলে আমাদের কিন্তু 2 সাইডে ডবল করে জাল দেওয়া ছিল। কিন্তু এখন অতটা নেই, যেহেতু ডিয়ার পার্ক নেই যার জন্য অতটা জাল দেখছি না আমরা। এখন অনেকটা ওপেন হয়ে গেছে। আর এটা হাত দিলে 3-4 বছর আগে ছিল। তখন ওখানে অনেক হরিণ থাকতো, কম করে আপনার 40-50টার মতো। তবে যখন বেশি বাড়তো সেগুলোকে বিভিন্ন কে বলেছে? ওই যে আরেকজন বেরিয়েছে, একটা বড় একটা সরে আমি যদি না বলতাম বেরোতো না, আমি বললাম বলে বেরোলো। দেখুন এর আগে যারা গেছে তারা না। তো এবার নেটওয়ার্ক আমরা আছে। এসেছি আর একটা কোথায় যাচ্ছি আমি জানি না। এবার আমরা গার্ড বেরোনোর রাস্তাতেই ও যাচ্ছি আচ্ছা বেরোনোর সম্ভবত। রাস্তাতে যাচ্ছি, কিন্তু পরিবেশটা মানে কিছু বলার নেই। থাকে মানে কিছুই এর একটা নেই। অদ্ভুত। এখানে দেখবে তোমার খিদেও মানে খিদে করলে এমনি ওদের এত করে ভাত খায় না। বলছি কিন্তু মানে কারণ আছে, মানে না অসাধারণ ফোনের একটা। কোনো নেটওয়ার্ক, না হ্যাঁ। ইন্টারনেটের কোনো কানেকশন, কিচ্ছু নেই। তার একটু মধ্যে এখানে একটু জমি কিনে গ্রামের দিকে আমাকে একটা বাড়ি করে দাও না। নিশ্চয়ই ব্যাডমিন্টন খেলে। বাড়ি করে দাও কারণ একটা দেখো, বাড়ি গ্রামের দিকে। বাল্বের পয়েন্ট হ্যাঁ, করে হ্যাঁ। রেখেছে, আর সব সোলারে চলে। আর এগুলো দেখো কি সুন্দর, জানি না হাত দিচ্ছি। এগুলো দেখো কি সুন্দর। না কোন কি ইয়ে রাখবে হাতে, তো ওই জন্য অসাধারণ। দেখ ও মায়, এইসব দৃশ্য কোথায়? কলকাতা শহরের কংক্রিটের বাড়ি, তাই ভাবছি আর কালকের কোথায়? পর থেকে আবার সেই আবার নিজেদের ফার্মে ফিরে যেতে হবে। কিন্তু এই থাকার যে একটা, ঠিক আছে সুন্দরবন থাকলে আমরা হ্যাঁ।
ওদিকে নেই, এদিকে। ওই যে কালো মাথা, ওই তো পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছেন না, ওই যে ওই তো কালো মুখ কালো একটা মেয়ে আর সাদা মুখ একে ধরেন না, নড়ছিল যেটা হ্যাঁ, বলছে ওকে ধরেন না, আমরা নিয়ে যাই। এর কোনো অক্সিজেনের অভাব নেই বলো এখানে, চারিদিকে গাছ। ওখানে একটা আছে। এই এখানে পেড়ে গাছে দেখে দেখে তো আমরা এখন যাচ্ছি, বললো বাঘ আর কুমির দেখবো আমরা। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। কি দেখে মাংকি, কেউ কোনো জল দিতে পারিস তোরে? পাপ্পিটার খিদে পেয়েছে, মানে জল জল টেস্টটা পেয়েছে। ওরা না ভগবান ওদের ওইভাবেই তো। কি ফল? আরে এইটাই তো কাল রাত্রে আমি বললাম না, ওখানে বিক্রি হচ্ছিল, ওই যে আমাদের পাখি বাবা বাদাম। হ্যাঁ আমিও কিনবো, আমাকে দেবে। তো আমরা এখন এসে গেছি, চলো আগে এদিকে আমি না তুমি, এটি প্লাস্টিক বর্জিত এলাকা, আপনি সিসিটিভি ক্যামেরা টিভির নজর রাখছে। তো দেখো দেখো ছবি নিতে নিতে চলো। টিটি টিভি ঝড়খালি সব থেকে প্রিয় জায়গা। আচ্ছা ঝড়খালিতে এসে গেছি, তো চলো। মামার সঙ্গে চল 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 চল। হরিণ শুয়ে আছে নাকি, কি বলো তুমি? মানে যেগুলো হরিণ তো দেখতে পেলে, বলো বাঘ শুয়ে আছে। এটাকে বাঘ বললে এক ঘাটে জল খাচ্ছে দেখ। এটার ছবি তোলো, কি সুন্দর বানিয়েছে দেখো। ব্লু ফিডার ক্র্যাব, হ্যাঁ ক্র্যাবটা টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ। না এগুলো তো খবরে সেই দেখায়। কোথায় নিম গাছ? এই আবার কেমন নিম? এটা নিম গাছ নয়, লেখা যখন আছে তখন তো। মা এটা দেখো। এসো এসো এসো, এদিকে যাবো, এইদিকে যাবো। রাধাচূড়া। ও এই তো টাইগার, এদিকে লেখা রয়েছে। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে এ আমি দোলনা চড়বই চড়বো, কোথাও চলছে না, কোথাও জায়গা পাচ্ছি না, আরেকটা জায়গা পাচ্ছি। যিনি তুই আর আমি এটাতে দোলনা চড়তে জানি না বাবা। আয় আয় আয়, আগে গেলে আগে দেখতে পাবো। টাইগার থেকে আসি, পরে দোলনা চলবো, তারপর বেঙ্গল টাইগার। দোলনা চড়তে গিয়ে তারপরে আমি টাইগার। শেষ ম্যাচ যদি দক্ষিণ রায়কে দেখতে পারি, দেখি লাস্ট চেষ্টা আজকের মতো। হ্যাঁ হ্যাঁ ইগল ইগল এই ব্রাহ্মণী কাইট আছে, ক্রাস্টেড সার্টিফিকেট ইগল আছে, হোয়াইট বেলি। আচ্ছা শঙ্খচিল, এই যে শঙ্কর আর ওই মাথাটা সংস্কৃত, ওই তো পিছন দেখা। এসো এসো, কুমির রোদ পড়ছে। হ্যাঁ আমি উপরে উঠবে, ছবি তুলুন উঠছে দেখো। অসুস্থ তো, ও অসুস্থ, এটা ভালো বলেছে। দেব আর রুক্মিণী। এ হচ্ছে সোহিনী। একদম ওই
দেবদাদা খেলা করলি ভুলে গেছি। দেখা যাচ্ছে। এই দেখ, দেখতে পাচ্ছিস এটা অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে, স্ট্রেট দেখ একদম আঙুলের স্ট্রেট, এই যে একটা ডাল এই যে এরকম এইরকম ডাল উঁচু হয়ে আছে, আর তার পেছনে দেখ একটা দেখ ডাল একটা স্ট্রেট লম্বা ডাল আছে একদম হোটেল মাঝখান দিয়ে টাকা। ইয়েলো ইয়েলো জিনিস দেখতে পাচ্ছিস? ওইটাই গাছ। সুন্দর। ও অল্প বাচ্চা ছেলে, ওই জন্য ঘুমাচ্ছে, 12 বছর বয়স। আমরা ঝুমুর নাচ দেখতে, তো চলো তাড়াতাড়ি দেখি। ওই তো এই চেয়ারগুলো সামনে নিয়ে